প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয়, ত্বকের রং কি আসলেই ফর্সা করা সম্ভব? এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাসনিম খান 1986 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে জেড.এইচ. শিকদার মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নর্দার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। ম্যাডাম, নানা ধরনের বিজ্ঞাপন আমরা দেখি ত্বক নিয়ে এবং ত্বককে ফর্সা করা নিয়ে। ত্বকের এই যে রং, এটিকে কি আসলে ফর্সা করা সম্ভব কিনা? ত্বকের রংকে আসলেই ফর্সা করা সম্ভব কিনা এটার অ্যান্সার অবশ্যই এটা বলতে হবে যে ত্বক, আমরা অলওয়েজ ডক্টররা যেটা বলি ব্রাইটনেস না, এটাকে আমরা হোয়াইটেনিং ব্রাইটেনিং ওয়ার্ডটাকে যদি ইউজ না করে আমরা যদি বলি ত্বকের স্বাভাবিক সৌন্দর্য যেটা, সেটাকে মেনটেন করা, তাতেই কিন্তু স্কিনটা অনেকটা হেলদি লাগে। বাট আমাদের সাবকন্টিনেন্টে আমরা সৌন্দর্য মানেই বুঝি হচ্ছে যে ব্রাইট হওয়াটাকে, যার ত্বকের রংটা মানে ফর্সা বা একটু সাদা, তাকে আমরা সুন্দর বলে ভাবি। সো এই জায়গাটা থেকে অনেকেরই ইচ্ছে হয় যে আমার ত্বকের রংটা যদি একটু ব্রাইট হতো। তো সেই ক্ষেত্রে যদি আমরা ডার্মাটোলজিস্টরা যেভাবে ট্রিটমেন্ট করছি, সেক্ষেত্রে আমরা বলবো আমাদের কিছু ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করার মাধ্যমে আমরা ত্বকের রংটাকে 2 থেকে 3 শেড, হার্ডলি 3 শেড, বাট 2 শেড যদি বলি এটা ভালো শোনাবে, এটা কিছুটা ব্রাইট করা সম্ভব। ত্বককে ফর্সা করার ক্ষেত্রে আসলে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়? এই ক্ষেত্রে কিছু অ্যান্টিঅক্সিডেন্টের কম্বিনেশনের কিছু আইভি ইনজেকশনস দেওয়া হয়। এগুলোর একটা লম্বা সময় পর্যন্ত আমরা দিই। এটা দেওয়ার পর দেখা যায় যে ধীরে ধীরে আমাদের রংটা অনেক ক্ষেত্রে ব্রাইট হচ্ছে। আমরা অনেকেই শুনেছি যে এই অ্যান্টিঅক্সিডেন্টের নামের মধ্যে গ্লুটাথায়োনের কথাটা আমরা অনেকেই শুনি। তো গ্লুটাথায়োনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা অনেক বছর আগে যাদের লিভার কিডনি ডিজিজ ছিল বা যারা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট ছিল, ইমিউনো কম্প্রোমাইজ যারা ছিল, তাদের বডি ডিটক্সিফিকেশনের জন্য বা তাদের এই যে কেমোথেরাপি নিচ্ছিল, এই টক্সিসিটিটাকে বডি থেকে বের করার জন্য টক্সিনটাকে এই গ্লুটাথায়োনের ইউজ শুরু করা হয়েছিল। তো যখন এই গ্লুটাথায়োনটা ইউজ করা শুরু করে, তারা দেখলেন যে পেশেন্টদেরকে ওনারা এই মেডিসিনটা দিচ্ছিলেন, তাদের গায়ের রংটা ব্রাইট হয়ে যাচ্ছে। সো ওই কনসেপ্টটা থেকেই আমাদের পরবর্তীতে এখানে গ্লুটাথায়োনের ইউজটা আসলে ব্যবহার শুরু হলো, যে গায়ের রংটা ফর্সা করার জন্য। বেসিক্যালি এটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। শুধুমাত্র এটা না, এটার সাথে আরও অনেকগুলো ভিটামিনসের কম্বিনেশন করে আমরা এটাকে ইউজ করছি, যেটা হচ্ছে যে আমরা রংটাকে একটু ব্রাইট করার জন্য, উজ্জ্বল করার জন্য, গ্লো আনার জন্য। কাদের ক্ষেত্রে এই গ্লুটাথিয়ন ব্যবহার করছে? আমাদের কাছে তো সাধারণত একটু শ্যামবর্ণের, যারা একটু ডার্ক কমপ্লেক্সনের, তারাই আসছেন। বাট এটার ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টদেরকে অসম্ভব ভালো করে আমাদেরকে কাউন্সেলিং করতে হয় যে আপনার এক্সপেকটেশন লেভেলটা যদি অনেক বেশি থাকে, সেটা কিন্তু সম্ভব না। হার্ডলি 2 শেড বা 3 শেড পর্যন্তই এটাকে গ্লো করা সম্ভব। এক্ষেত্রে যে শুধুমাত্র আমরা এই গ্লুটাথায়োন ইনজেকশন দিয়ে তার কালার কমপ্লেকশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি সেটা না, পাশাপাশি আমাদেরকে আরও কিছু প্রসিডিওর করতে হয়। যেমন গায়ের রং, যাদের অনেক বেশি লোম থাকে গায়ে, সো আমরা যদি পার্মানেন্টলি হেয়ার রিডাকশনটা করতে পারি লেজারের মাধ্যমে, এমনিতেই কিন্তু তার গায়ের রংটা এক শেড ব্রাইট হয়ে যাচ্ছে। এছাড়াও কেমিক্যাল পিলস কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের মেজোথেরাপির মাধ্যমে আমরা কিন্তু দেখা যায় যে একটা ডার্ক স্কিন যেটা লেয়ার আছে, উপরে ডেড লেয়ারটা স্কিনের, সেটাকে তুলে ফেললে ভেতর থেকে আবার রিজুভিনেটেড হেলদি আর একটা স্কিন আসে। এগুলো তাছাড়া হচ্ছে আপনার প্রপার ওয়েতে যদি সানব্লক ইউজ করে ময়শ্চারাইজেশনটাকে মেনটেন করে, সেক্ষেত্রে কিন্তু একটা গুড রেজাল্ট পাওয়া যায়। বাট এই ট্রিটমেন্টগুলো অফকোর্স মানে 2-1 মাস ট্রিটমেন্ট নিলেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ইয়ার্স আফটার ইয়ার্স এটাকে মেনটেন করতে হয়। অ্যাটলিস্ট 1 ইয়ার তো আপনাকে এই গ্লুটাথায়োনের যে ইনজেকশনসটা আছে, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে, এগুলো নিতেই হবে।
তারপরে যে একটা সুন্দর হয়তো রেজাল্ট পাওয়া যাবে আর কি। অনেকে যখন আপনাদের কাছে আসছেন বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, এসেই তারা বলছেন যে তাদের রং ফর্সা করতে চান তারা, তখন আসলে কাউন্সিলিংটা আপনারা কিভাবে করেন? আপনারা দেখবেন যে বাজারে বা অনলাইনে রং ফর্সাকারী ক্রিম নামে অনেক ধরনের ক্রিম কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং এগুলোর প্রমোশনগুলো এত চমকপ্রদভাবে করা হয় যে সবাই আসলে খুব আকৃষ্ট হয়ে কিনে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো 95% পেশেন্টই আমরা দেখি যে আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের স্কিনের ড্যামেজ নিয়ে। ড্যামেজটা কি বলবো, এরা হয় কি যে আমার দরজা দিয়ে যখন ঢুকে আমি কিন্তু পেশেন্টটাকে দেখে বুঝে যাই যে বেসিক্যালি ও কী করে আসছে ওর স্কিনের সাথে। এই রং ফর্সাকারী ক্রিমগুলোকে যখন তারা ইউজ করছে দেখা যায় যে স্কিনটাকে পাতলা করে ফেলছে, স্কিনের মধ্যে ব্রোন আসতে শুরু করেছে, স্কিনের মধ্যে আনওয়ান্টেড হেয়ার আসতে শুরু করেছে, স্কিনের লেয়ার বাই লেয়ার পিলিং হতে হতে এতটাই থিন হয়ে যায় যে তার রক্তনালীগুলো ভিজিবল হয়ে যায়। আমরা এইসব পেশেন্টদেরকে মোস্টলি কমপ্লেন করতে শুনি যে তারা রোদে যেতে পারছে না, কিচেনে যেতে পারছে না, তো এতটাই সংবেদনশীল হয়ে যায় যে বার্নিং সেন্সেশন হচ্ছে, ইভেন রুম টেম্পারেচারে বসে আছে তারপরেও তার স্কিন বার্নিং হচ্ছে। সো এটা হয় কেন, ওই যে তারা যে প্রোডাক্টগুলো ইউজ করে এটা আসলে অসম্ভব ক্ষতিকারক কিছু ম্যাটেরিয়ালস থাকে, হাইড্রোকুইনন, স্টেরয়েড, ট্রিটেনয়েন, এই ধরনের যে মেডিসিনগুলো আছে যেটা আমরা একটা পরিমিত মাত্রায় আমরা বিভিন্ন ডিজিজের জন্য আমরা মেডিসিন তৈরি করে সেটা ইউজ করছি পেশেন্টদেরকে। যেমন হাইড্রোকুইনন, এটার হয়তো 2% বা 4% একটা পরিমিত মাত্রায় ক্রিমগুলো তৈরি করা হয় যেটা আমরা মেলাজমার বা মেস্তার জন্য ইউজ করছি। এখন এটাকে যদি 10% 12% পর্যন্ত বাড়িয়ে দিয়ে, এবং কখনো কখনো আমরা দেখি আজকালকে দিনে আপনারাও নোটিস করেছেন নিশ্চয়ই, বিভিন্ন ধরনের টেলিভিশনের প্রতিবেদন আসছে বা অনলাইনে আমরা বিভিন্ন ধরনের নিউজগুলো দেখছি যে রং ফর্সাকারী ক্রিম তারা এমনভাবে বানাচ্ছেন যে যেটা এই ধরনের মেডিসিনগুলো এত বেশি মাত্রায় দিচ্ছেন যে তাদের নিজেদের কাছেও এটার কোনো রেসিপি থাকে না, তারা নাকি কন্টেইনার দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছেন, বাসার ছাদে বসে বানাচ্ছে, বাথরুমে বসে বানাচ্ছে, এবং এটাকে খুব চমকপ্রদ একটা কন্টেইনার দিয়ে এটাকে এত সুন্দর করে বিজ্ঞাপনের মাধ্যমে উপস্থাপন করছে যে অনেকেই দর্শকরা কিনতে বাধ্য হয়, বিকজ সুন্দর গায়ের রং ফর্সা করতে তো সবাই আসলে চায়, বাট একটা অথেন্টিক ওয়েতে করতে হবে। আপনার অবশ্যই কিছুটা তো সম্ভব, 100% পসিবল না হলেও, বাট এটাকে একজন ডক্টরের সাথে কথা বলে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট মেনটেন করে আসলে করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আপনাদের নাম ব্যবহার করে কিংবা আপনাদের কথা পরিবর্তন করে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের চমৎকার চটকদার বিজ্ঞাপন আমরা দেখতে পাই, সেগুলোর ব্যাপারে আসলে কি বলবেন? আসলে আমরা অসম্ভবভাবে সাফারার এটা নিয়ে। পার্সোনালিও যদি বলতে চাই, আমি নয়, আমাদের বেশ কিছু ডক্টর যারা আছেন যারা আমরা আসলে কথা বলি, বিভিন্ন টেলিভিশনের পর্দায় কথা বলি কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা কথা বলি, আমরা কথাগুলো কি বলি, আমরা কথা বলি হচ্ছে একটা প্রবলেম নিয়ে সচেতনতামূলক ভিডিওসগুলো বানাচ্ছি, যেটা অনেক সাধারণ ছোট ছোট টপিকগুলোকে ধরে ধরে যে এই প্রবলেমগুলোর ট্রিটমেন্ট কিন্তু সম্ভব, কিংবা অনেকেই জানেন না যে তার হয়তো বা কিছু প্রবলেম উনি সাফার করছেন, বাট ওইটা যে অ্যাকচুয়ালি প্রবলেম ওটা উনি জানতেনই না, বা ওইটা ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব, কিংবা ট্রিটমেন্ট না করলে এটা আরও ক্ষতিকারক কিছু দিকে যেতে পারে। তো দেখা যায় যে আমাদের এই ধরনের ভিডিওসগুলো থেকে কাট করে কিছু কিছু কথা নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন তৈরি করছে। এই যে মেডিসিনগুলো ওনারা বিক্রি করছেন খাওয়ার বা অ্যাপ্লাই করার জন্য, সো এই মেডিসিনগুলোতে কিন্তু ক্ষতিকারক অনেক ইনগ্রেডিয়েন্টই থাকছে, যেটা আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু না বুঝেই এই মেডিসিনগুলো সেবন করছেন, যার কারণে বিভিন্ন ধরনের ক্ষতির শিকার কিন্তু তারা হতে পারে। এটা নিয়ে আমাদের আরও সচেতনতা বৃদ্ধি করা দরকার, গভর্নমেন্টাল লেভেল থেকে শুরু করে আমি বলবো আমাদের অ্যাসোসিয়েশনগুলো সব এগিয়ে আসা উচিত, কারণ এই ধরনের মেডিসিনগুলো সেবন করে সাধারণ জনগণ কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হচ্ছেন, এবং এটা লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশনেও কিন্তু জীবননাশক ব্যাপারও হয়ে যেতে পারে, কারণ এটাতে অপরিমিত মাত্রায় তারা মেডিসিনগুলো ইউজ করছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, ত্বক আগের চেয়ে অনেকটা বেশি আসলে সৌন্দর্যপূর্ণ হচ্ছে, কিন্তু একটি সময় পর আবার ত্বক সেই আগের অবস্থায় চলে আসছে, সেটিকে কি আসলে ধরে রাখবার কোনো উপায় রয়েছে কিনা? একটা ফার্নিচারকে যদি আপনি 10 দিন রেখে দেন, ওটাকে ডাস্টিং না করেন, ওটার মধ্যেও কিন্তু ধুলোবালি পড়বে, রাইট? সো মানুষের সৌন্দর্যটাকে বা ডক্টরের কাছে যে ট্রিটমেন্ট করাটাকে মেনটেন করাটাকে ঠিক একইভাবে আমাদেরকে নিতে হয়, বিকজ আমাদের তো
বয়সের সাথে সাথে চেঞ্জেসগুলো আসবেই। সো একটা মেনটেনেন্স দরকার অবশ্যই হয়। আমি ডেইলি কেয়ারের কথা পেশেন্টদেরকে অলওয়েজ বলি, যদি আপনি ডেইলি স্কিন কেয়ারটাকে মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনার ত্বকটা কিন্তু অসম্ভব ভালো থাকবে, সেটা ঘরে বসেই সম্ভব। এবং খুব ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে আপনি হয়তো আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনার স্কিনে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের সাথে ম্যাচ করে বা ওটার কিভাবে ট্রিটমেন্ট করে আপনাকে একটা ক্লিনজার, ময়শ্চারাইজার, একটা গুড কোয়ালিটি সেরাম, একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কন্টেইনিং কোনো একটা সেরাম, ময়শ্চারাইজার এবং একটা গুড কোয়ালিটি সানব্লক, এই জিনিসগুলো কিন্তু দরকার। ঠিক একইভাবে বয়সের ছাপটাকে কমানোর জন্য, স্কিনে বয়সের ছাপ যদি নাও বলি, স্কিনটাকে জাস্ট হেলদি রাখার জন্য কিছু সাপ্লিমেন্টের কিন্তু প্রয়োজন হয়। সাপ্লিমেন্ট মানে আমরা আসলে যে ফুড খাই এটাতে কিন্তু প্রপার পরিমাণের যে নিউট্রিয়েন্টস দরকার, আমাদের ভিটামিনস, মিনারেলস দরকার, প্রোটিন দরকার, সেটা কিন্তু প্রপার ওয়েতে আমরা কনজিউম করি না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে কিছু সাপ্লিমেন্টের দরকার হয়, লাইক ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, নায়াসিনামাইড বা হচ্ছে কোলাজেন এই ধরনের, বা ভিটামিন বি কমপ্লেক্স, আরও এরকম অনেক ধরনের কিছু মিনারেলস অ্যান্ড ভিটামিনস আমাদের স্কিনের জন্য দরকার। সো এগুলাকে যদি আমরা নিই, আমাদের দেশে আমাদের যে ফুড হ্যাবিট বারবারই বলতে হচ্ছে, আসলে আমরা প্রপার ওয়েতে নিউট্রিয়েন্টস আমাদের পাই না। সো এগুলাকে মেনটেন করলে এবং ঘুম, এক্সারসাইজ এগুলোকে যদি মেনটেন করা যায় সেক্ষেত্রে কিন্তু ত্বকটাকে ভালো রাখা যায়। বাট একটা চেঞ্জেস তো বয়সের সাথে আসবে এবং ওই চেঞ্জেসটাকে রিভার্স করার জন্য কিংবা স্লো ডাউন করার জন্য একটা ট্রিটমেন্ট একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে নিতে হয়। আমি শুরুতেই বলবো না যে অনেক এক্সটেন্সিভ লেভেলের কিছু করার জন্য, বাট ছোট ছোট কিছু ট্রিটমেন্ট আছে, যেমন কেমিক্যাল পিলসের কথা বলি আমরা, মাইক্রো নিডলিংয়ের কথা বলি আমরা, MNRF এর কথা বলি আমরা। এই ছোট ছোট জিনিসগুলো যদি করা যায়, PRP করা যায় ফেসে, তাহলে কিন্তু দেখা যায় যে স্কিনটা অনেকটাই ইনট্যাক্ট থাকে, মেনটেন করা যায়, বেশ কিছুদিন লম্বা সময় ধরে মেনটেন করা যায়। ত্বকের রং আসলে ফর্সা করা সম্ভব কিনা এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের রংকে আসলে ফর্সা করা সম্ভব কিনা এই বিষয় নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আজকে আমরা কথা বলবো গরমে ত্বকের যত্নে খাবার নিয়ে। গরমকালে আমাদের যে সমস্যাটা প্রথমে হয় ত্বকে, সেটা হচ্ছে ত্বক খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে পড়ে এবং এই সময় আমি যতই বাহির থেকে যত্ন নিই না কেন, আমার ত্বক কিন্তু শুকনো এবং মলিনই থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকণা আমার শরীরে কিন্তু প্রবেশ করাতেই হবে, এবং সেটা কিভাবে? সেটা অবশ্যই খাবারের মাধ্যমে। আসুন জেনে নেই কোন খাবারগুলো আমার শরীরে প্রয়োজন গরমকালে। প্রথমেই আমাকে খেয়াল রাখতে হবে আমার শরীরে যাতে পানির অভাব না হয় এবং আমি যাতে ডিহাইড্রেশনে না ভুগি। তাই পর্যাপ্ত পরিমাণে পানি এবং পানিযুক্ত খাবার কিন্তু আমার শরীরে প্রবেশ করাতে হবে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত পক্ষে 2.5 লিটার পানি রাখুন এবং শাকসবজি, ফলমূল যে খাবারগুলো পানি কন্টেন্ট করে সেগুলো খাবো। আমরা যেটা করি গরমকালে বেশিরভাগ সময় দেখা যায় জুস খাচ্ছি এবং অন্য ধরনের ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খাচ্ছি। এতে কিন্তু আমাদের ত্বকের উপরে একটি প্রভাব ফেলে। ঠান্ডা খাবার কিন্তু ত্বককে প্রদাহ তৈরি করে এবং ত্বকের যে সিস্টেম রয়েছে সেটাকে ব্রেকডাউন করে দেয়। তাই অতিরিক্ত পরিমাণে ঠান্ডা খাবার কিন্তু গরমের দিনে খেলে শরীর কিন্তু বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তাই আমরা যদি জুসও খাই তাহলে সুগার ফ্রি, ন্যাচারাল ফলমূল থেকে তৈরি জুস খেতে পারি এবং ঠান্ডা ছাড়া বা নর্মাল টেম্পারেচারের জুস কিন্তু খেতে পারি। এছাড়া আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্কিনে যে দুটো জিনিস ডিহাইড্রেশন রক্ষা করতে সাহায্য করে সেটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড এবং কোলাজেন। এই দুটো উপাদান যাতে আমাদের খাবারের মাধ্যমে প্রতিদিন খাদ্য তালিকায় প্রবেশ করে সেদিকে খেয়াল রাখতে হবে। হাইলুরোনিক অ্যাসিড এবং কোলাজেন এই দুইটা উপাদানই কিন্তু আমরা বাদাম থেকে, বিভিন্ন ধরনের শাকসবজি থেকে, চিয়া সিড থেকে, ফ্ল্যাক্স সিড থেকে পেয়ে থাকি। এছাড়া ডিমও কিন্তু কোলাজেনের একটি ভালো উৎস। তাই খাদ্য তালিকায় প্রতিদিনের তালিকায় আমরা ডিম, বাদাম, সিড এবং শাকসবজি এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখবো। গরমকালে খুব একটি গুরুত্বপূর্ণ ফল রয়েছে আমাদের দেশে, সেটি হচ্ছে তরমুজ। তরমুজ কিন্তু খুব একটা মিনারেলসের আধার। এটা কিন্তু প্রতিদিন আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারি এবং এটা কিন্তু ন্যাচারাল সুইটস। সুতরাং আমরা কিন্তু খাদ্য তালিকায় চিনি ছাড়াই কিন্তু তরমুজ 1 বাটি পরিমাণ খেয়ে ফেলতে পারি।
এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আপনার খাদ্য তালিকায় কম থাকে এবং তার পুষ্টির গুণগত মান যদি কম থাকে, তাহলে কিন্তু আপনার স্কিনে রিঙ্কেলস পড়বে। তাই কুচকানো স্কিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখতে হবে। খেয়াল রাখতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যাতে ফাইবার সমৃদ্ধ হয়, যেমন লাল চাল, লাল আটার রুটি, ওটস, জব, বার্লি, এগুলো কিন্তু আমরা অনায়াসেই খেতে পারি। আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পর্যাপ্ত হেলদি ফ্যাট যাতে আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন প্রবেশ করে। হেলদি ফ্যাট বলতে আমরা কিন্তু নর্মালি যে তেল খাচ্ছি খাবারে, সেই তেলের কথা বলছি না। সাধারণত হেলদি ফ্যাট বলতে আমরা বুঝি সেই সব তেল যাতে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারগুলো হচ্ছে তিল, ফ্ল্যাক্সিড, সয়া, এগুলো। তো ওমেগা 3-র একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমরা প্রতিদিন অন্তত খেতে না পারলেও সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা হেলদি ফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় পৌঁছাতে পারবো। তাই আসুন যত্ন নিই আমাদের স্কিনে, বাহির থেকে নয় ভিতর থেকে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকণা সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখি এবং নিজের ত্বককে তৈরি করি যৌবনদীপ্ত এবং আনন্দময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অনেক সময় দেখি যে আপনাদের চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, পরবর্তীতে আপনাদের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন। এর আসলে কোনো সাইড ইফেক্ট রয়েছে কি না, যারা আসলে আপনাদের কাছে আসেন তাদের মনে এক ধরনের প্রশ্নের তৈরি করে সেই বিষয়? আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি সেটার জন্য যে মেডিসিনটা আমরা ইউজ করছি, যে হ্যান্ডসে আমরা কাজ করছি, যে মেশিনে আমরা কাজ করছি, এটা কতটা মানে অথেন্টিক প্রোডাক্ট বা মেডিসিনটা কতটা ঠিক আছে, মেশিনের কোয়ালিটি ঠিক আছে, এবং যে ইনজেক্ট করছে, যে কাজ করছে হাতে, সে কতটা এক্সপার্ট, এই কয়েকটা জিনিস যদি মেনটেন করা থাকে তাহলে স্কিনে ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় না। লেজার নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আমরা শুনে আসছি। লেজার করলে বার্ন তখনই হবে যদি মেশিনের কনফিগারেশনটাকে প্রপার ওয়েতে একটা পেশেন্টের স্কিনের কোয়ালিটি বা স্কিনের টাইপ অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী যদি আমরা মেশিনের প্যারামিটার্সগুলোকে রেডি না করে যদি আমরা করি, সেই ক্ষেত্রে এটা একটা তার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিংবা যে ডক্টর বা যে আমাদের নার্সরা যে কাজটা করছেন, সেই ডক্টর যদি প্রপার ওয়েতে ট্রেন না হয়, একটা শটের জায়গায় 2টো শট দিয়ে দেয়, একই জায়গায় 2বার দিয়ে দেয়, বিভিন্ন ধরনের ভুলগুলো তারা অনেকেই করেন যারা ট্রেন্ড না। তাদের ক্ষেত্রে তো যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে হতে পারে। আপনি একটা সিম্পল প্যারাসিটামল খেয়েছেন, সেই প্যারাসিটামল থেকেও কিন্তু আপনার লিভার ড্যামেজ হতে পারে, রাইট? সো ডিপেন্ড করে আপনি আসলে কি নিচ্ছেন সেটার উপরে, সেটা আপনার জন্য কতটা প্রয়োজন আছে, বা আপনি যার কাছে নিচ্ছেন সে কতটা প্রিপেয়ার বা ওয়েল ট্রেন্ড, এক্সপার্ট। এক্স্যাক্টলি। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের রঙকে আসলেও ফর্সা করা সম্ভব কিনা এই বিষয় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। শিশুদের চোখে টিউমার অনেকগুলোই আছে, তবে যে সবচেয়ে ভয়াবহ এবং প্রায়ই আমরা পাই যেটা শিশুদের মধ্যে সবচেয়ে কমন, এটা হলো রেটিনোপ্লাস্টোমা। আচ্ছা, এটা হলো চোখের রেটিনার সমস্যা। রেটিনা হলো যে চোখের যে স্নায়ুর স্তর, যেটা যে স্তরটাকে আলো থেকে সিগন্যাল রিসিভ করে ব্রেইনে দেয় এবং আমরা দেখতে পারি, সেই স্নায়ুর স্তর বা রেটিনাতেই এক ধরনের টিউমার শিশুদের বেলা প্রায়শই দেখা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।